সো নেটফ্লিক্সের ডার্ক সিরিজটা কারা কারা দেখেছেন এবং যারা যারা দেখেছেন তাদের মাথায় হয়তো একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে আসলে ভাই পুরোটা সিরিজ জুড়ে কি ঘটনাইটা না ঘটছে। একের পর এক রহস্য তো দিয়েই যাচ্ছে, কিন্তু এই রহস্য উদ্ঘাটনের কোনো চিহ্ন মাত্র আমরা দেখতে পারছি না। স্টোরিটা আপনাদের বুঝতে সুবিধা হতো যদি আপনারা এর আগে টাইম ট্রাভেল অথবা সাইফাই জনরার মুভি অথবা সিরিজগুলো দেখে থাকতেন, যেমন 1899, ইনসেপশন, ইন্টারস্টেলার, আরও কত না কত মুভি রয়েছে। তবে আপনাদের কোনো টেনশন নেই, আমি আছি আপনাদের সাথে ডার্ক সিরিজটাকে একেবারে পানির মতো সহজ করে এক্সপ্লেইন করার জন্য। অ্যান্ড অবভিয়াসলি আপনারা যারা এই ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে বলে রাখি, আমি এই চ্যানেলের মধ্যে ডার্ক নামক একটি টাইম ট্রাভেল সিরিজ এক্সপ্লেইন করছি এবং এর আগে এই সিরিজের 5টা এপিসোড এক্সপ্লেইন করা হয়েছে। ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনের মধ্যে আমি সেই 5টা এপিসোডের লিঙ্ক পিন করে দেব, সেখান থেকে আপনারা এর আগের এপিসোডগুলো দেখে আসেন। অ্যান্ড ট্রাস্ট মি, এটা হতে চলেছে আপনার সেরা একটি এক্সপিরিয়েন্স। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। এপিসোডের শুরু হয় 1986 থেকে, যেখানে কিনা আমরা রেজিনা টাইডম্যানকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পাই। রেজিনাকে এভাবে বেঁধে রাখার আসল মাস্টারমাইন্ড হচ্ছে ক্যাথরিনা এবং উলরিক। কিন্তু কেন রেজিনা সেখানে অনেক ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে উইন্ডেন কেভের ভেতর থেকে অনেক উদ্ভট ধরনের আওয়াজ আসছিল, এবং এটা হতে পারে রেডিয়েশনের একটা লো ফ্রিকোয়েন্সি সাউন্ড, যা কিনা শুনতে অনেকটা ভয়ানক লাগে। সেখানে রেজিনার 2019 সালে ভয় পেয়ে ঘুম ভাঙে। আসলে এতক্ষণ যাবৎ আমরা 1986 সালের যে ঘটনাটা দেখেছিলাম, এই ঘটনাটা সম্পূর্ণ স্বপ্নের মধ্যেই দেখছিল রেজিনা। রেজিনা ঘুম থেকে ওঠার পর চিৎকার করা শুরু করছিল। আলেকজান্ডার সেখানে তাকে শান্ত করার চেষ্টা করে। কিছুদিন আগে রেজিনা যখন তার মেডিকেল চেক আপ করিয়েছিল, সেই চেক আপের রিপোর্ট এসেছে আজকে, এবং সেখানে সে জানতে পারে যে তার ব্রেস্ট ক্যান্সার রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সে তার সন্তান এবং তার স্বামীর কাছে এই ব্যাপারটা লুকিয়ে রেখেছে। অন্যদিকে উইন্ডেনের আইন কানুন একেবারেই কড়াকড়ি করা হয়। শার্লিটের কথা অনুযায়ী 50 বছরের আগেরও যেই বাচ্চা নিখোঁজের কেসগুলো রয়েছে, সেই সম্পর্কে সমস্ত ডিটেলস তার প্রয়োজন, এবং যদি 24 ঘন্টা আগেও কোনো বাচ্চা নিখোঁজ হয়ে থাকে সেটার ডিটেলসও তার প্রয়োজন। এবং সকল পুলিশ অফিসারদের ডাবল টাইম কাজ করার জন্য সে আদেশ দেয়। অন্যদিকে জোনাস জানতে পেরে গেছে তার বাবার সম্পর্কে, কিন্তু সে এখনও তার বাবার সেই চিঠিটার থেকে পড়া সেই ঘটনাটা নিয়ে অনেকটাই অবসেসড হয়ে পড়ে আছে। অথচ সে এখনও পর্যন্ত তার বাবার সম্বন্ধে সেই অ্যালিগেশনটা সে বিশ্বাস করতে চাইছিল না, এবং সেই কারণেই সে তার মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় তার বাবার সম্বন্ধে, যে তার বাবা ছোটবেলায় কেমন ছিল। যেহেতু হ্যানা তার বাবার সাথে একেবারে ছোট থাকতে পরিচয় হয়েছিল, ঠিক সেই মুহূর্তের কথাগুলো জোনাস তার মাকে জিজ্ঞাসা করছিল। তার উদ্দেশ্যটা একেবারে সহজ, যা কিনা আমরা নিজেরাও বুঝতে পারি যে আসলে সে তার মায়ের মুখ থেকে তার বাবার বর্ণনাগুলো শোনার পর সে মিকেলের সাথে ম্যাচ করার চেষ্টা করছিল। কিন্তু তার উত্তরে তার মা হ্যানার কাছ থেকে তেমন কোনোই ইনফরমেশন সে পায় না। সে মনে মনে ভাবছিল যে সে তার মাকে তার বাবার সেই ব্যাপারটা বলে দেবে, কিন্তু বলতে গিয়েও সে যেমন কিছুটা চুপ হয়ে যায়। সে সেখানে তার মাকে তা বলা প্রয়োজন মনে করেনি, যেন সে টেনশন না করে। অন্যদিকে উলরিক পুলিশ স্টেশনের মধ্যে তার ছোট ভাই ম্যাথসের কেস রিলেটেড ফাইলগুলো খুঁজছিল, এবং খুঁজতে খুঁজতে সে এক পর্যায়ে পেয়ে যায় তার ভাইয়ের সেই কেস ফাইলের সেই রেকর্ড টেপটা, যেখানে স্পষ্ট ভাষায় উলরিকের মা 1986-এ ইগন টাইডম্যানের কাছে স্টেটমেন্ট দেয় যে আসলে যেদিন রাতে ম্যাথস নিখোঁজ হয়েছিল সেদিন রাতে তার স্বামী ট্রন্টে নিলসেন কিনা তার ঘরের মধ্যেই রয়েছিল। কিন্তু উলরিকের সেখানে বিষয়টার মধ্যে যেমন খুবই খটকা লাগে, কেননা উলরিক জানতো যে আসলে যেদিন রাতে ম্যাথস নিখোঁজ হয়েছিল সেদিন রাতে তার বাবা ঘরের মধ্যে ছিল না। তাহলে কেনই বা তার মা
এই মিথ্যা স্টেটমেন্টটা দিল এবং সেই সম্পর্কে জানার জন্যই উলরিক চলে যায় তার মা বাবার বাড়িতে। সেখানে গিয়ে উলরিক তার বাবা ট্রন্টের সাথে দেখা করে। তার বাবা তাকে তার ফ্যামিলির হালচাল সম্পর্কে জিজ্ঞাসা করছিল। উলরিক তার বাবার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে তাকে বলছিল যে মা কোথায় রয়েছে। আসলে জেনা নেলসেন তার রুমের মধ্যে ঘুমাচ্ছিল এবং সে ঘুমের ওষুধ খেয়েছিল। জেনা নিলসেনের লাইফটাই ছিল সম্পূর্ণ বেদনাময় এবং অশান্তিতে ভরা, কিন্তু কেন তার ব্যাপারে আমরা পরে আসছি। উলরিক সেখানে তার বাবাকে অনেক ধরনের প্রশ্নের মুখে ফেলে দেয় এবং তার মধ্যে সবচেয়ে বেশি সে যেটা নিয়ে জিজ্ঞাসা করছিল তার বাবাকে তা হচ্ছে সে সেদিন রাতে কোথায় ছিল, যেদিন রাতে কিনা উলরিকের ছোট ভাই ম্যাথস নিখোঁজ হয়েছিল। উলরিকের কথা অনুযায়ী ম্যাথস যেভাবে নিখোঁজ হয়েছে মিকেলও সেই একইভাবে নিখোঁজ হয়েছে। ম্যাথসের সময়ও রাতে উলরিকের বাবা ঘরে ছিল না এবং মিকেল যখন নিখোঁজ হয়েছে ঠিক সেই সময়ও ট্রন্টে বাড়িতে ছিল না, যার কারণে কিনা উলরিক তার বাবার উপর একেবারেই ক্ষেপে বসে। সেখানে বাপ বেটার লড়াই দেখে উলরিকের মা চলে আসে এবং সেখানে সেই বিষয়টা ট্যাকেল দেয়। পরবর্তীতে উলরিক তার মায়ের সাথে একা বসে কথা বলছিল এবং কথায় কথায় আমরা আসলে জানতে পারি জেনা নিলসেনের লাইফ সম্পর্কে, যেখানে কিনা উলরিকের মা উলরিকের বাবাকে নিয়ে অনেকটাই সুখী ছিল। কিন্তু পরবর্তীতে উলরিক এবং ম্যাথস বড় হওয়ার পরে জেনা এটা জানতে পারে যে আসলে উলরিকের বাবা ট্রন্টের নাকি জেনার সাথে বিয়ে হওয়ার আগে থেকেই ইগন টাইডম্যানের মেয়ে ক্লডিয়া টাইডম্যানের সাথে প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ে করার পরেও ট্রন্টে ক্লডিয়ার পেছনেই ছুটত। যেদিন রাতে ম্যাথস নিখোঁজ হয়েছিল সেদিন রাতে কিনা ট্রন্টে চলে গিয়েছিল ক্লডিয়ার সাথে দেখা করার জন্য। উলরিক তার মাকে এটা প্রশ্ন করে যে সর্বশেষ ম্যাথসকে কার সাথে দেখা গিয়েছিল। জেনা উলরিককে এটা জানায় যে তাকে সর্বশেষ নাকি রেজিনা টাইডম্যানের সাথে দেখা গিয়েছিল। অন্যদিকে জোনাস প্রস্তুত হচ্ছে সেই উইন্ডেন কেভের ভেতরে প্রবেশ করার জন্য এবং উইন্ডেন কেভের রহস্য উদ্ঘাটন করার জন্য। গতবার তার কাছে ম্যাপ ছিল ঠিকই, কিন্তু তার কাছে ছিল না যে আসলে কোন জায়গাটায় সেই রহস্যটা লুকিয়ে আছে। কিন্তু এবার তার ম্যাপের মধ্যে লেখা রয়েছিল ফলো দ্য সিগন্যাল এবং এই লেখাটা কে লিখে গিয়েছে তা কিন্তু আমরা আগে থেকেই জানি। আসলে এই লেখাটা সেই আননোন ব্যক্তিটা লিখে দিয়ে গিয়েছিল যাকে কিনা এর আগেও আমরা দেখেছিলাম উইন্ডেন কেভের ভেতর থেকে বেরিয়ে আসতে। অন্যদিকে ক্যাথরিনা অনেকটাই ডিপ্রেসড অবস্থায় আছে এবং তার ডিপ্রেশনে থাকার মেইন কারণটা আমরা জানি। এখানে আশ্চর্যের একটা বিষয় না যে উলরিকের বাবার সাথে এবং উলরিকের মায়ের সাথে যেই ঘটনাটা ঘটেছে সেই একই ঘটনা উলরিকের সাথে এবং উলরিকের স্ত্রীর সাথে ঘটে গেল। খুবই অদ্ভুত, তাই না? এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, উলরিকের বাবাও তার স্ত্রী থাকা সত্ত্বে যেদিন রাতে ম্যাথস নিখোঁজ হয়েছিল সেদিন রাতে সে তার পরকীয়া প্রেমের সাথে দেখা করতে গিয়েছিল এবং ঠিক একই ঘটনা উলরিকও করেছে। কেননা যেদিন মিকেল নিখোঁজ হয়েছিল ঠিক সেদিন উলরিকও তার বাবার মতো তার পরকীয়া প্রেমের সাথে দেখা করতে গিয়েছিল। সকাল সকাল আজ মার্থা এবং ম্যাগনাস মিলে যাচ্ছে স্কুলে, যা দেখে ক্যাথরিনা কিছুটা অবাক হয়ে যায় এবং সেখানে তার মেয়ে মার্থাকে প্রশ্ন করছে যে আজকে কিসের স্কুল। মার্থার একেবারে সহজ একটা সিম্পল প্রশ্নের উত্তর ছিল, সেটা হচ্ছে তার স্কুলের মধ্যে অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানে তার প্লে রয়েছে আজকে এবং সেখানে আজকে সে যাচ্ছে তার রোল প্লে করার জন্য। ক্যাথরিনার মাথা খারাপ হয়ে যায় সেখানে, কেননা তার ভাই নিখোঁজ হয়েছে কিছুদিন হলো এবং তারা কিভাবে এত তাড়াতাড়ি মুভ অন করলো, যেখানে কিনা তাদের শোক প্রকাশ করতে করতে মরে যাওয়া উচিত। মার্থা সেখানে তার মায়ের সাথে বেয়াদবি করে অনেক তর্ক করে এবং তাকে বলে যে মিকেল নিখোঁজ হওয়ার কারণে সে তো তার লাইফের 12টা বাঁচাতে পারবে না, আর তুমি এটাও মেনে নাও যে মিকেল মারা গেছে। এই কথা শুনতে না শুনতেই ক্যাথরিনা মার্থাকে কষিয়ে জোরে একটা থাপ্পড় দিল এবং ক্যাথরিনা সেখানে কান্নায় ভেঙে পড়ে। অবশ্য ম্যাগনাস তার মায়ের কষ্টটা বোঝে এবং সে তার মাকে সেখানে সান্ত্বনা দেয়। তবে ম্যাগনাস ফ্রান্সিসকাকে নিয়ে কিছুদিন যাবৎ একটু বেশি চিন্তা ভাবনা করছে, তার পিছু নিচ্ছে, সারাদিন শুধু
ফ্রান্সিসকার উপরই তার নজর থাকে। অন্যদিকে উলরিক রেজিনার সাথে তার হোটেলে দেখা করার জন্য চলে আসে এবং সেখানে উলরিক রেজিনাকে সেই রাতের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেই রাতে কিনা ম্যাথস নিখোঁজ হয়েছিল। সেখানে সে জানতে পারে যে আসলে ম্যাথস তার সাথেই রয়েছিল, কিন্তু রেজিনার যদি স্কুল লাইফের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু ছিল তা একমাত্র হচ্ছে ম্যাথস নিলসেন, মানে উলরিকের ছোট ভাই। তো ম্যাথস রীতিমতো জানতো যে উলরিক এবং ক্যাথরিনা মিলে রেজিনাকে অনেকটাই বুলি করত। রেজিনাকে উলরিক এবং ক্যাথরিনার হাত থেকে বাঁচানোর জন্যই ম্যাথস সেদিন রাতে সেই গুহার সামনে দিয়ে রেজিনাকে তার বাড়ির উদ্দেশ্যে দিয়ে আসছিল। রেজিনা তো তার বাড়িতে ঠিকমতো চলে যায়, কিন্তু পরবর্তীতে ম্যাথসের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কিন্তু উলরিকের সন্দেহ হচ্ছে রেজিনার ওপর, কেননা এর আগেও রেজিনা উলরিকের ক্ষতি চেয়েছে। এবং এই কথা শুনতে না শুনতেই যেমন রেজিনার মাথার ওপর আসমান ভেঙে পড়ে, কেননা রেজিনার প্রশ্ন ছিল উল্টো যে সে আসলে উলরিকের কী ক্ষতিটাই বা করেছে। উল্টো সারা জীবন তাকে বুলিংয়ে শিকার করে এসেছে। সেখানে উলরিক এটা জানায় যে তাকে কখনোই তারা দুজন বুলি করতো না, তাকে বুলি করেছে এই কারণে যে রেজিনা কিনা উলরিকের নামে পুলিশ স্টেশনে মিথ্যা মামলা করেছে এবং তার কারণেই ক্যাথরিনা এবং উলরিক মিলে তাকে সেই গাছের মধ্যে বেঁধে রেখেছিল উইন্ডেন কেভের সামনে। এবং এই কথাটা জানতে পেরে রেজিনা একেবারে হতবাক হয়ে যায়। রেজিনা উলরিককে জানায় উল্টো কথা। রেজিনা তার বিরুদ্ধে কেনই বা পুলিশ স্টেশনে এফআইআর করতে যাবে? তার তো কোনো ভ্যালিড রিজন নেই, যেহেতু সারা স্কুলই জানে যে উলরিক এবং ক্যাথরিনা একে অপরকে ভালোবাসে। তবে একজন খুবই জেলাস ছিল এবং সে ছিল হ্যানা। এবং রেজিনার মুখ থেকে উলরিক হ্যানার সম্বন্ধে জানতে পারে যে আসলে কিনা সেদিন হ্যানাই নাকি উলরিকের বিরুদ্ধে মামলা করেছিল। এই কথা শোনার সাথে সাথে উলরিক শীঘ্রই চলে যায় পুলিশ স্টেশনের মধ্যে। সে তন্ন তন্ন করে খুঁজে উলরিকের বিরুদ্ধে দায়ের করা সেই মামলাটার ফাইল খুঁজে বের করে এবং সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে উলরিকের বিরুদ্ধে সরাসরি স্টেটমেন্ট দিয়েছিল হ্যানা খানভল্ট। সব কিছু জানতে পেরে সে চলে যায় হ্যানার বাড়িতে। তখন হ্যানার বাড়িতে জোনাস ঘরে ছিল না, সে ছিল উইন্ডেন কেভের ভেতরে, যেখানে কিনা সে তার পথ খুঁজছিল। সেখানে উলরিক কড়া ভাষায় হ্যানাকে কিছু কথা বলে এবং কথাগুলো ছিল সে আসলে একজন বিষাক্ত নারী, যার জীবনে যাবে সে তার জীবনকে বিষময় করে ছাড়বে। সেখানে সে আরও জানায় তার স্বামী মাইকেল খানভল্ট হতে পারে তার এই অত্যাচারের কারণেই নিজেকে নিচে খুন করে ফেলেছে। এবং এই কথা শোনা মাত্রই হ্যানা উলরিককে জোরে কষিয়ে একটা থাপ্পড় দেয়। তবে থাপ্পড়টা ডাইজেস্ট করার পরেও উলরিক তাকে আরও অনেক খারাপ খারাপ ভাষায় গালাগালি করে সেখান থেকে চলে যায়। তবে গাইজ, আপনারা ভেবে নিতে পারেন হ্যানা ওইটুকু ছোট বয়সে বিশাল বড় কাণ্ড করিয়ে দেখেছিল, কিন্তু এখন তো সে বড় হয়েছে এবং তার অনেক জ্ঞান রয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন হ্যানা পরবর্তীতে গিয়ে উলরিকের জীবনটা জাহান্নামে পরিণত করতে চলেছে। অন্যদিকে আমরা মার্থাকে দেখতে পাই সে তার রোল প্লের জন্য রেডি হচ্ছে। ঠিক সেখানে সেই মুহূর্তে বার্তোস হাজির হয়। বার্তোস সেখানে আসার পর মার্থাকে উল্টোপাল্টো একটা কথা বলে বসে। আসলে মার্থাকে সে অফার করছিল তারা দুজন মিলে এখান থেকে কোথাও দূরে পালিয়ে যাক, যেখানে গিয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। মার্থা তো শুনে পুরাই অবাক এবং সে তার কাছে খুব স্ট্রিক্টলি একটা জবাব ছিল, তা হচ্ছে তার রোল প্লের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে, তার খুবই শীঘ্রই সেখানে উপস্থিত থাকতে হবে। এমনকি বার্তোস সেখানে মার্থাকে কিস করারও ট্রাই করে, যার কারণে সেখানে মার্থা অনেক রাগান্বিত হয়ে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। বার্তোস এর থেকেই হয়তো বুঝে গেছে যে তাদের সম্পর্কটা হতে পারে আর টিকবে না। অন্যদিকে শহরের নির্জন একটা জায়গার মধ্যে গাড়ি পার্ক করে গাড়ির মধ্যে বসে রয়েছে ক্যাথরিনা, যে কিনা তার ছেলের শোকে শোকেই প্রায় ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই একটা রেডিও শো চলছিল। ক্যাথরিনা সেই রেডিও শোটির মধ্যে একটা কল করে এবং তার মনের ভেতরে যত দুঃখ কষ্ট জেদ যা আছে সব ফোনের মধ্যে সে ঝড়ের মতো বলা শুরু করে। সেখানে তার উল্লেখযোগ্য কথা ছিল এটা যে আসলেই উইন্ডেনের মধ্যে একজন রহস্যময় খুনি ঘুরে বেড়াচ্ছে।
উইন্ডেন শহরটা আসলে আঘাতপ্রাপ্ত একটি জায়গা এবং আমরা সবাই উইন্ডেন শহরের সেই ক্ষতস্থানের একটা অংশ মাত্র। আমার ছেলের সাথে আরও 2-3 জন নিখোঁজ হয়েছে। এই কাজগুলো হতে পারে আমাদের আশেপাশের লোকেরাই করেছে, হতে পারে যাদের সাথে আমরা দৈনন্দিন জীবনে কথা তো বলি অথচ তাদেরকে আমরা চিনি না, যাদেরকে আমরা কফিতে ইনভাইট করি, একসাথে বসে কফি খাই, হতে পারে তারাও এই খুনগুলো করেছে। অথবা বাচ্চা নিখোঁজ হওয়ার পেছনে তাদেরই হাত রয়েছে। আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানের সতর্ক হওয়া উচিত নিজেদের বাচ্চাদের প্রতি। সেখানে সেই রেডিও শুটির মধ্যে ক্যাথরিনা সমস্ত অভিভাবকদেরকে সতর্কবার্তা জানিয়ে দেয়। অন্যদিকে আমরা ট্রন্টি নিলসেন এবং শার্লেটের স্বামী পিটারকে সেই বুড়ো হেলগে ডপলারের বাংকারের মধ্যে দেখতে পাই। আসলে তারা এখানে কি করছে? এই পর্যন্ত যতটুকু ঘটনা আমরা জানতে পেরেছি তার মধ্যে তারা এই দুইজনই খুবই রহস্যময় একটা ক্যারেক্টার এবং এর আগেও আমরা ধারণা করেছি হতে পারে তারা এই বাচ্চা নিখোঁজের পেছনে সামান্য পরিমাণের হলেও হাত রয়েছে এদের। তবে এখনও আমাদেরকে কিছু জানানো হয়নি, তাই এদের দুজনকে নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে আমরা জোনাসকে দেখতে পাই, সে রয়েছে উইন্ডেন কেভের ভেতরে। তবে এবার সে উইন্ডেন কেভের ভেতরে এমন জায়গার মধ্যে রয়েছে এর আগে সে কখনো আসেনি। সে নিজেই জানতো না যে উইন্ডেন কেভের ভেতরে এতগুলো রাস্তা রয়েছে, অথচ সে এর আগে কোনো রাস্তাই খুঁজে পায়নি। সেখানে তার ম্যাপের মধ্যে লেখা ছিল যে সিগন্যালগুলো ফলো করার জন্য। তবে কিসের সিগন্যাল? এবং সেখানে আমরা বুঝতে পারি সিগন্যালটা হচ্ছে এই, যেই কাঙ্ক্ষিত লোকেশনটায় জোনাসের পৌঁছাতে হবে সেই বরাবর যাওয়ার জন্য সাইডে থাকা পাথরের মধ্যে কিছু কিছু জায়গায় লাল সুতো বাঁধা রয়েছে এবং সে সেই সুতোগুলোই ফলো করতে করতে সামনে আগাচ্ছে। অন্যদিকে আমরা মার্থাকে দেখতে পাই যে কিনা স্কুলের মধ্যে সেই রোল প্লে করছে। এখানে আসলে সে গ্রিক মাইথোলজি নিয়ে একটা রানীর গল্পতে নাট্যমঞ্চের মতো ছোটোখাটো একটা নাটক আয়োজন করা হয়েছে। সেখানে পরবর্তীতে ক্যাথরিনা এসে উপস্থিত হয়। আসলে মার্থা যেই ঘটনার উপর অভিনয় করছিল সেই ঘটনাটা হচ্ছে গ্রিক মাইথোলজির একটা পুরনো কল্পকাহিনী, যেখানে কিনা রানী তার প্রেমিকের সাথে মিলে তার ছোট ভাইকে হত্যা করার প্ল্যান করে এবং সেখানে মার্থা এবং তার সাথে যেই ছেলেটা নাটক করছিল দুজনের হাতেই লাল সুতো দিয়ে বাঁধা রয়েছিল। আসলে গ্রিক মাইথোলজি অনুসারে এই লাল সুতোটাকে তারা আনব্রেকেবল বন্ড হিসেবে আখ্যায়িত করে থাকে, যেখানে কিনা তারা একবার ওয়াদা করলে সেই ওয়াদাটা যে কোনোভাবেই হোক পূরণ করতে হবে। সো এখানে মার্থা অভিনয়ের মাধ্যমে সে তার প্রেমিককে বলছিল তার ছোট ভাইকে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে এবং এই ছোট ভাই করতে করতে তার হঠাৎ করে নিজের ছোট ভাইয়ের কথা মনে পড়ে। সেখানে মার্থা যখন মিকেলের কথা হঠাৎ করে তার মাথায় প্রবেশ করে, সে অভিনয় করতে করতে আস্তে আস্তে সেখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে। অভিনয় ছেড়ে দিয়ে সে স্টেজের মধ্যেই বসে কান্না শুরু করে এবং সেই সময়টাতে ক্যাথরিনাও সেখানে উপস্থিত ছিল, যেখানে কিনা তারা মা মেয়ে স্টেজের মধ্যে উঠে কান্না করা শুরু করে। এখন চলে আসা যাক এই এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট নিয়ে, যেখানে কিনা জোনাস সেই সুতোগুলোকে ফলো করতে 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 হঠাৎ করে সেখানে সে একটা গেট দেখতে পায়। আসলে সেখানকার সেই গেটটার মধ্যে লেখা ছিল সিগমান্ডাস ক্রিয়েটাস এস্ট। এর মানে কি আসলে তা আমরা জানি না, তবে যেহেতু আমি সিরিজটা সম্পূর্ণ দেখেছি আপনাদের কাছে এতটুকু বলতে পারি যে আসলে এই সিগমান্ডাস ক্রিয়েটাস এস্ট হচ্ছে একটা বিশ্বাস বলতে পারেন। বর্তমান পৃথিবীতে আপনারা হয়তোবা ইলুমিনাটি সম্পর্কে কিছু একটা শুনেছেন নিশ্চয়ই। আশা করা যেতে পারে যে আসলে এই বিষয় থেকে আপনারা অবগত নন। তবে এই সিগমান্ডাস ক্রিয়েটাস এস্ট এটাও ধরতে গেলে একটা বিশ্বাসের মতোই, তবে এটার পেছনে একটা কাল্ট রয়েছে। বিষয়টা আমি খুবই ডিপলি যাচ্ছি না। যদি আপনাদের এই সিগমান্ডাস ক্রিয়েটাস এস্ট সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করবেন, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। সো আপনারা ধরে নিতে পারেন এমন একটা সংগঠন যারা কিনা এই সিগমান্ডাস ক্রিয়েটাস এস্ট নামে
একটা সংগঠনের সাথে যুক্ত রয়েছে এবং সিজন 3 পর্যন্ত এই কালটা সবচেয়ে বেশি রহস্যময়। যাই হোক, পরবর্তীতে জোনাস সেই গেটটা খোলার পরে সেই টানেল দিয়ে সেখানকার অপর প্রান্তে চলে যায়। তার সাথে সাথে আমাদেরকে স্কুলে একটা ফটোর মধ্যে ফোকাস নিয়ে দেখানো হয়, যেখানে কিনা 1987 সালের ব্যাচকে, এবং সেই ব্যাচের মধ্যে ফটো রয়েছে কার? সেখানে উপস্থিত ছিল মিকেল। ট্রন্টি নিলসনের হাতের মধ্যে আমরা একটা বই দেখতে পাই এবং সেই বইটার মধ্যে সেই সিগমান্ডাস ক্রিয়েটাসের লোগোটা ছাপানো রয়েছিল। বইটার মধ্যে অনেকগুলো স্কেজিউল লেখা ছিল, তবে সেই টাইমিংগুলো অথবা সেই স্কেজিউলগুলো কিসের ছিল? তারা সেখানে 9:17 বাজার জন্য অপেক্ষা করছিল। ঠিক সেখানে 9:17 সময় আলো ব্লিঙ্ক করা শুরু করে এবং ঠিক 9:17 সময় জোনাস সেই টানেলে প্রবেশ করে। দেখে এটা বোঝা যাচ্ছে যে এর আগে থেকেই হয়তো তারা জানতো যে 9:17 সময় এই ঘটনাগুলো ঘটবে। তবে এটা কিভাবে সম্ভব? তারা তো শুধুমাত্র পাস্টে যেতে পারে, ভবিষ্যতে তো তারা যেতে পারে না। তবে আগে থেকে এই টাইমিংগুলো এই বইটার মধ্যে কেনই বা লেখা রয়েছে? রয়ে যায় আমাদের জন্য মারাত্মক রহস্য। অন্যদিকে স্কুলের সেই রোল প্লে শেষ হওয়ার পরে ক্যাথরিনার সাথে দেখা হয় রেজিনা টাইটম্যানের। সেখানে ক্যাথরিনা তার সমস্ত জেদ রেজিনার ওপর তোলে। বেচারা রেজিনা খুবই অসহায়, কেননা ছোট থেকেই সে ক্যাথরিনা এবং উলরিকের বুলিয়ের শিকার হয়ে আসছে। তবে এবার রেজিনা ক্যাথরিনাকে এটা বলল যে সে উলরিককে ডিজার্ভ করে না, এবং তোমার বাচ্চাদেরও জানতে দাও যে আসলে তুমি আগে কি ছিলে, আসলে তাদের মা কেমন ছিল। ম্যাগনাস কথাগুলো শুনতে পেয়ে যেমন কিছুটা অবাক হয়ে যায়। বাড়িতে এসে মার্থা তার ভাইয়ের সাথে ঘুমানোর জন্য আবদার করে। সেখানে তারা দুজন মিলে তাদের মায়ের সাথে রেজিনার যে হাতাহাতিটা হয়েছে না সেই সম্পর্কে ডিসকাস করছিল এবং প্রশ্ন করছিল যে আসলে তাদের দুজনের বাবা মা ছোট থাকতে কেমন ছিল। অন্যদিকে জোনাস একইভাবে মিকেলের মতোই সেই গুহা থেকে বের হয় এবং গুহা থেকে বের হয়েই সে দেখতে পায় যে সম্পূর্ণ কিছুই তো এক রয়েছে। তবে বাস স্ট্যান্ডে দাঁড়ানোর পর সেখানে সে উলরিকের ছোট ভাই ম্যাচ এবং তার সাথে দুজনের নিখোঁজের কিছু পোস্টার দেখতে পায়। হঠাৎ করেই জোনাসের সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ির গ্লাসটা নামাতেই সে দেখতে পারল ছোট্ট হ্যানাকে, এবং সে তার বাবার সাথে বাড়িতেই যাচ্ছিল। জোনাসকে দেখে তারা গাড়িটা থামায় এবং হ্যানা জোনাসকে তার গাড়িতে লিফট দিতে চায়, কেননা তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং এই বৃষ্টিতে ভিজলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আসলে এই বৃষ্টির মধ্যে ছিল অ্যাসিড, এবং অ্যাসিড কিসের জন্য? অ্যাসিড হচ্ছে, এর আগেও আমি বলেছিলাম, শার্নাবেলের একটা দুর্ঘটনা ঘটেছিল যার কারণে সেখানে অনেক রেডিয়েশন ছড়ায় এবং তার সাথে সাথে পারমাণবিক গ্যাস পুরো এরিয়াতে ছড়িয়ে পড়ে, এবং বৃষ্টির জন্য সেই গ্যাসটা ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি ছিল। তবে জোনাস সেখানে লিফট নেওয়ার জন্য মানা করে দেয় এবং এর পরবর্তীতেই আমরা দেখতে পাই উলরিককে, যে কিনা ম্যাথসের লাশটা বের করে এবং সে সেখানে তার মায়ের একটা কথা খেয়াল আসে, যা কিনা ছোট থাকতে নাকি উলরিক তার ছোট ভাইকে খেলতে গিয়ে তার চিনের মধ্যে ব্যথা দিয়েছিল এবং সেখানে সে সেই স্পটটা লক্ষ্য করতে পারে এবং উলরিকের আর বুঝতে বাকি নেই যে আসলে এটাই হচ্ছে তার ছোট ভাই ম্যাথস। তবে এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা আমার মনে নয় উলরিকের মনে জন্মাবে, যে আসলে ম্যাথস নিখোঁজ হয়েছে কমপক্ষে 30 বছরের ওপর হয়ে যাবে, তবে 30 বছর পরেও তার লাশটা কিভাবে এতটা তাজা রয়েছে। অ্যান্ড অনেক কিছুর প্রশ্ন রেখেই শেষ হয়ে যায় আমাদের এপিসোড 6। তো মোটামুটি হিসেবে এই এপিসোডটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এপিসোডটার মধ্যে অনেকটাই রহস্য আমাদের জন্য রেখে গিয়েছে। আসলে সিগমান্ডাস ক্রিয়েটাস এস্ট কী জিনিস তা আমরা এখনও জানি না, তবে এপিসোড যত আগাতে থাকবে আমরা রহস্যের আরও এক কদম আগাতে থাকব। সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে, অবশ্যই কষ্ট করে লাইক করে এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে।
অথবা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন। অ্যান্ড তার সাথে সাথে যেটা করলেই নয়, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল সেট করে দিতে হবে কিন্তু, তাহলেই আসবে নেক্সট এপিসোড। সো এই ভিডিওতে আমি 20 লাইকস এইম রাখছি। শীঘ্রই আমার ভিডিওতে 20 লাইকস কমপ্লিট হয়ে যাওয়া চাই। অ্যান্ড আপনারা চাইলে আমাকে কিছু মুভি সাজেস্ট করতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, গুড বাই।